নেতৃত্ব শুধু নীতিতে নয়, উন্নয়নের প্রতিফলন ঘটবে বাস্তব কর্মকাণ্ডেও, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিলেছে শিশু রামিসাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার প্রমাণ। বিচার 5 থেকে 7 দিনে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। কোরবানির পশুর হাট শুরু, ঢাকা ছাড়ছে মানুষ। ট্রেনে শিডিউল বিপর্যয়, টিকিট বিড়ম্বনা। এখন পর্যন্ত এই যাত্রা স্বস্তিদায়ক, দাবি মন্ত্রীর। প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত 5। বাড়ছে হামের ব্যাপকতা, বিভিন্ন জায়গায় আরও 4 শিশুর মৃত্যু। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদে সৌরশক্তি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি উদ্বোধনের পর এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে এই কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশ, তাই পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নাগরিকদের সাথে সম্পৃক্ততার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে সংসদে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে চিফ হুইপ জানান, বিদ্যুতে স্বাবলম্বী হতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। এরই পদক্ষেপ হিসেবে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। অর্জন করতে চেষ্টা করছে, আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন, এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা। এবং সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। আমাদের বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5 থেকে 5 কিলোওয়াট ঘন্টা সৌর বিকিরণ পায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনার ধারণ করে আছে। গত 1 দশকে বিশ্বব্যাপী সৌর বিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ একটি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চার্জশিট দেওয়া হবে আজ। ফরেনসিক রিপোর্টে মিলেছে ধর্ষণের প্রমাণ। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে সিএমএম আদালতে হাজির করা হচ্ছে। শিশু রামিসার ডিএনএ রিপোর্ট শনিবার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রামিসাকে গেল মঙ্গলবার ধর্ষণের পর হত্যা করে সোহেল রানা। বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সোহেল রানা। পরে তাকে কারাগারে পাঠানো হয়। দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানাকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছে। শিশু রামিসার ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সিএমএম আদালতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জিয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এর আগে লাইভে যেমনটি বলছিলেন যে আজ 12টা নাগাদ হয়তো রামিসার চার্জশিট আমরা পেয়ে যাব। এখন কি অবস্থা? আপনি আদালত এলাকায় আছেন, সেখানকার পরিস্থিতিও আমাদের জানাবেন এবং চার্জশিট কি দেওয়া হয়েছে কিনা বা কখন দেওয়া হবে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ত্রিনা। 12টার লাইভে আপনাকে জানিয়েছিলাম যে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ টেস্টের যে রিপোর্ট সেটা নিয়ে আসার কথা মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অর্থাৎ এসআই তার নিয়ে আসার কথা। তো তার সঙ্গে আমরা যতটুকু কথা বলেছিলাম তখন পর্যন্ত জানতে পেরেছিলাম যে তিনি 12টা সাড়ে 12টা নাগাদ তিনি কোর্টে এসে সেটা জমা দিবেন, অর্থাৎ চার্জশিট জমা দিবেন।
এমনটি কথা ছিল, তার সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু তারপর থেকে তার মুঠোফোনে তাকে পাওয়া যাচ্ছে না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি আদালত প্রাঙ্গণে এসেছেন, হয়তো সেই ডিএনএ টেস্টের যে রিপোর্ট অর্থাৎ যে চার্জশিটটি তিনি প্রস্তুত করার যে আনুষঙ্গিক যে কাজ সেটি সম্পন্ন করছেন এবং সেটা হয়তো সিএমএম আদালতে সেটি জমা দেবেন। এবং আপনার মাধ্যমে দর্শকদের জানিয়েছিলাম যে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় যে মূল তার যে স্ত্রী স্বপ্না আক্তার দুজনকে আসামি করা হয়েছে এবং সিআইডির সেই ডিএনএ টেস্টে ধর্ষণের আলামতও মিলেছে এবং রামিসাকে গেল মঙ্গলবার নৃশংসভাবে অমানবিকভাবে হত্যা করা হয় এবং হত্যার দায়ও কিন্তু স্বীকার করেছিলেন সোহেল রানা। তিনি আদালতে 164 করেছিলেন নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে এরেস্টের পর থেকে। এবং নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকরা এও জানে যে সারা দেশব্যাপী এই রামিসা হত্যার পর থেকে আন্দোলন এবং তীব্র আন্দোলন এবং প্রতিবাদ এবং বিক্ষোভ হয়েছে এবং ধর্ষক এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং হত্যাকারী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু এই আন্দোলন সংগ্রাম এখনো চলমান রয়েছে এবং সরকারের উচ্চ পর্যায় থেকে নিশ্চিত করা হয়েছে যে 1 মাসের মধ্যে যিনি অপরাধী তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই মামলার চার্জ ফ্রেম হবে, চার্জশিট জমা দেওয়ার পর তারপর মামলাটি ট্রায়ালে যাবে, তারপর কত দ্রুততম সময়ের মধ্যে আসামিদেরকে তাদের যে কৃতকর্মের যে সাজা সেটি শোনানো হয় এবং সেই সাজা কার্যকরী ব্যবস্থা করে রাষ্ট্র। তো ত্রিনা এখন পর্যন্ত চার্জশিট জমা দেওয়ার পর আপনার মাধ্যমে দর্শক চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আজ চার্জশিট দেওয়া হবে। ঈদের ছুটির মধ্যে বিশেষ আদালত বসিয়ে 5 থেকে 7 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে। সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আসামি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সবকিছু সরকার করবে। সামাজিক অবক্ষয়ের কারণে এই ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি। আকার সংস্কৃতির কারণে দেশের স্বাভাবিক সামাজিক জীবন ব্যাহত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসার ঘটনায় সরকার আসামিকে দ্রুত আটক ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। বলেন, সরকার ঘৃণ্য অপরাধীদের ছাড় দেবে না। এসব অপরাধ যাতে না ঘটে সেজন্য সমাজে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পশুর হাট। এই সংক্রান্ত খবর রাখছেন আমাদের রিপোর্টার মেজবা রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেজবা, আপনি এখন কোন হাটে আছেন এবং হাটে কেনা বেচা কেমন চলছে আমাদের বিস্তারিত জানাবেন। তিনি আপনি যেমনটি বলছিলেন, আর কিছুদিন পরেই কিন্তু অর্থাৎ কয়েকদিন পরেই কুরবানির ঈদ, ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় পশুর হাটগুলো কিন্তু বেশ জমে উঠেছে। আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর গাবতলীতে এবং আপনি জানেন যে গাবতলী পশুর হাট কিন্তু বেশ জনপ্রিয় এবং এই গাবতলী পশুর হাটে কিন্তু এবার প্রতি বছরের ন্যায় অনেক গরু এখানে এসেছে। আমরা সকাল থেকেই এই বিভিন্ন জায়গায় ঘুরেছি, বেশ কয়েকটি গরুর হাটে। তবে সেই জায়গা থেকে তুলনায় আমরা দেখছি গাবতলীতে প্রতি বছরের মতো এবারও গরুর হাটে যে গাবতলী যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটে গরুর উপস্থিতি বেশ অনেক চোখে পড়ার মতো। অর্থাৎ আমি যদি একটু বলতে চাই যে দেশি গরুর পাশাপাশি কিন্তু এখানে ভারতীয় গরু রয়েছে। তবে একটি বিষয় বিক্রেতারা বলছেন যে এখনো গরু বিক্রি সেভাবে শুরু হয়নি। অর্থাৎ আজকেও আমরা দেখেছি ট্রাকে করে গরু এই হাটে ঢুকছে। আগামীকাল থেকে গরু বিক্রি শুরু হবে বলে প্রত্যাশা করছেন যে বিক্রেতারা। এবং একই সঙ্গে ক্রেতারা একটি অভিযোগ জানিয়েছেন যে এবছর অন্যান্য বছরের তুলনায় গরুর দাম বেশ কিছুটা বেশি রাখা হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন গরুর খাবারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এবং গরু যে ট্রাকে করে আনা হয়েছে সেই বাড়তি খরচের কারণে কিন্তু গরুর এবছরের দাম কিছুটা তুলনামূলক বেশি। তবে যে বিষয়টি আমি জানাচ্ছি, এখনো গরু বিক্রি সেভাবে শুরু হয়নি। বিক্রেতারা বলছেন প্রতিদিন কারো 1টি বা 2টি গরু বিক্রি হচ্ছে। তবে আগামীকাল থেকে, যেহেতু ঈদের আর মাত্র 3 থেকে 4 দিন বাকি আছে, আগামীকাল থেকে আশানুরূপ গরু বিক্রি শুরু হবে। এবং একই সঙ্গে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, সকালে এখানে র্যাবের মহাপরিচালক তিনি কিন্তু পরিদর্শনে এসেছিলেন এবং তিনি সাংবাদিকদের জানিয়েছেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এই জায়গায়, সেই জন্য বেশ তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অর্থাৎ গরু ছিনতাইয়ের মতো ঘটনা যেন না ঘটে এই গাবতলীর হাট থেকে। এবং একই সঙ্গে কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, একই সঙ্গে কোনো রকম জাল টাকা যেন না হয় সেই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। তো আমার কাছে গাবতলীর হাট থেকে এই ছিল সবশেষ পরিস্থিতি। ত্রিনা, ধন্যবাদ মেজবা। গাবতলী গরুর হাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেজবা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে ঘরমুখ মানুষ। কমলাপুর রেল স্টেশনে ভোর থেকে স্বাভাবিক সময়ের চেয়ে তুলনামূলক বেশি ভিড় ঘরমুখ মানুষের।
এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাল থেকে 10টি বিশেষ ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার সকাল থেকে এই চিত্র দেখা যায় কমলাপুর রেল স্টেশনে। আজ সারাদিন দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে ছেড়ে যাবে 43টি ট্রেন। এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা রয়েছে 10টি স্পেশাল ট্রেনের, যার কার্যক্রম আজ থেকে শুরু। এছাড়াও যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। তবে যাত্রীরা অভিযোগ করছেন অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, সার্ভার ডাউন থাকার কথাও জানান অনেকে। এদিকে নীল সাগর ও পারাবত এক্সপ্রেসের কিছুটা শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাত্রার টাইম দিয়েছে আপনার 10টা 50, আসলে ট্রেন ছাড়ার কথা 8:30টায়, এখন তো প্রায় 2-2.5 ঘন্টা লেট হয়ে যাবে। কারণ অনেক দূরের পথ, আমার বাসা হচ্ছে বগুড়াতে, তো ওই জন্য চট্টগ্রাম থাকা যাওয়া হয় না, তো একটু তো এক্সাইটমেন্ট আছেই। অনলাইনে হচ্ছে যে টিকিট কাটাটা হয় ওটা একটু ভোগান্তি, ওই জিনিসটা একটু যদি ঠিক করা হয় তাহলে হয়তোবা আমাদের যাত্রাটা আরও স্বাচ্ছন্দ্যবোধ হবে। ঈদকে সামনে রেখে যাতে ট্রেনের বড় ধরনের শিডিউল বিপর্যয় না হয় সেই লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। পরিস্থিতি সামাল দিতে আগামীকাল থেকে 10টি বিশেষ ট্রেন চালু করা হবে বলে জানান তিনি। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথ মন্ত্রী। ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে, একটা হলো আসতে দেরি করেছে, সেটা হুইল স্লিপ করেছিল। যে হারে আমাদের চাহিদা সে হারে আমরা ট্রেনের সংখ্যা, ট্রেনের লাইনের সংখ্যা অথবা ধরুন লোকোমোটিভ, কোচ এগুলি আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা সত্য। তো যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা করতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। দেশে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। সকালে ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন। 11টার দিকে নগরকান্দা উপজেলার শঙ্করপাশা বাস স্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ভাঙা থেকে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের সাথে বিআরটিসি একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে 5 জন নিহত হন। নিহতদের মধ্যে 2 জন নারী এবং 3 জন পুরুষ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করে। এর আগে শনিবার কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম, জয়পুরহাট ও দিনাজপুর এই 5 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হন 15 জন। সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী ও গাজীপুরে হামে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। ঢাকার বিশেষায়িত হাসপাতালে ঝুঁকিপূর্ণ রোগীর চাপ কমাতে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হাম আক্রান্ত রোগীদের প্রাথমিক পর্যায়ে শনাক্ত করেন। 8 দিন আলাদা রাখা ও অক্সিজেন সেবা পৌঁছে দিতে পারলে হামে মৃত্যুর সংখ্যা দ্রুত কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। হামে মৃত্যু ছাড়িয়েছে 500। সেই হিসেবে এখন পর্যন্ত প্রতিদিন গড়ে 7 জনের মৃত্যু হচ্ছে। প্রতি মাসেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হলেও মৃত্যুর মিছিল থামছেই না। ঢাকার হাসপাতালগুলোতেও কমছে না হাম আক্রান্ত রোগীর সংখ্যাও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শহরের বিশেষায়িত হাসপাতাল কেন্দ্রিক হামের চিকিৎসা না করে তা পৌঁছে দিতে হবে দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে। সোজা ঢাকাতে যায়, কারণ ওখানে জেলা পর্যায়ে বলবে যে আমাদের তো ভেন্টিলেটর নেই, আপনি ঢাকা চলে যান। তাই সময় নষ্ট না করে সে ওই গ্রাম থেকে বা ওই শহর থেকে সোজা ঢাকায় আসে, বা ঢাকা শহরের যে নিম্ন আয়ের এলাকা তারা কাছাকাছি কোনো হাসপাতালে না গিয়ে সোজা শিশু হাসপাতাল বা সংক্রামক ব্যাধি হাসপাতালে যাচ্ছে। এই যে রোগীর যে ছুটে আসা, এটাকে যদি আমি নিয়ন্ত্রণ না করি তৃণমূল পর্যায়ে, এই দুর্যোগ কিন্তু আরও অনেক দিন থাকার আশঙ্কা আছে। হাম হয়তো কমে যাবে, কিন্তু ইতিমধ্যেই যারা হাজার হাজার শিশু হামে আক্রান্ত হয়ে গেছে, তাদের যদি ব্যবস্থাপনা এভাবে বিকেন্দ্রীকৃতভাবে না করি, তাহলে আমাদের এই মৃত্যুর মিছিল কিন্তু আরও অনেক দিন দেখতে হবে। এখনও হামের ভাইরাস তার স্থিতিশীল বৈশিষ্ট্যের পরিবর্তন করেনি জানিয়ে বর্তমান বিশেষ পরিস্থিতি বিবেচনায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় টিকা পৌঁছে দেওয়ার আহ্বানও জানান এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। বাংলাদেশের মতো মৃত্যুর সংখ্যা এবং মৃত্যুর হার পৃথিবীর কোনো দেশেই হয়নি। এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা গুরুতর ত্রুটি
চিকিৎসা ব্যবস্থার যে প্রচণ্ড চূড়ান্ত কেন্দ্রীয় ভবন, আমাদের সবার নজর হচ্ছে আইসিইউর দিকে। এই ধরনের তৃতীয় পর্যায়ের যে বিশেষায়িত হাসপাতালের যন্ত্রপাতি এবং তৃতীয় পর্যায়ের হাসপাতালে যারা কাজ করেন সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারদের প্রতি, কিন্তু তারা হচ্ছে সবচেয়ে জটিল রোগের চিকিৎসা করবে। কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা যদি ব্যবস্থা না রাখি, মাধ্যমিক পর্যায়ে চিকিৎসা না রাখি, সবাই যদি আমরা তৃতীয় পর্যায়ের হাসপাতালে যাই, কখনোই কোনো দেশে আপনার এই ধরনের মহামারী, এটা অনেকে বলছেন মনুষ্য সৃষ্ট মহামারী, বাংলাদেশে আমরা যেটা ঠেকাতে পারি, এই মহামারী মোকাবেলা করা সম্ভব না যদি আমরা শুধুমাত্র তৃতীয় পর্যায়ের হাসপাতালের উপরে আমাদের সকল মনোযোগ কেন্দ্রীভূত। জ্বর ঠান্ডা কাশি দেখা দিলেই অবহেলা না করার আহ্বানও জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। মামলার হাজিরা দিতে গিয়ে কক্সবাজার জেলা জজ আদালত এলাকায় দুর্বৃত্তের হামলায় 2 জন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় সন্ত্রাসীরা বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারের উপর হামলা চালায়। দুপুর 12টার দিকে জেলা জজ আদালতের গেটের ভেতরে এই ঘটনায় সন্দেহভাজন 2 সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা। প্রত্যক্ষদর্শীরা জানায় লিয়াকত আলী মেম্বার তার ভাই এবং দলীয় নেতাকর্মী নিয়ে আদালতে একটি মামলার হাজিরা দিতে আসেন। এ সময় মোটরসাইকেল এবং গাড়িতে আসা একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাকে ও তার সঙ্গে থাকা লোকজনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে লিয়াকত আলীর ভাই স্বেচ্ছাসেবক দলের নেতা মঈন উদ্দিনও রয়েছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নেতৃত্ব শুধু নীতিতে নয়, উন্নয়নের প্রতিফলন ঘটবে বাস্তব কর্মকাণ্ডেও, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিলেছে শিশুর রামিসাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার প্রমাণ। বিচার 5 থেকে 7 দিনে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। কোরবানির পশুর হাট শুরু, ঢাকা ছাড়ছে মানুষ। ট্রেনে শিডিউল বিপর্যয়, টিকিট বিড়ম্বনা। এখন পর্যন্ত এই যাত্রা স্বস্তিদায়ক, দাবি মন্ত্রীর। প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত 5। বাড়ছে হামের ব্যাপকতা, বিভিন্ন জায়গায় আরও 4 শিশুর মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার।